আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা সকলেই জানেন যে এ মাসের শেষে মানে এই মাসে 29-30 তারিখ নাগাদ খলিলুর রহমান সম্ভবত 29 তারিখ ফিরছেন আমেরিকা থেকে। তারপরে হয়তো 29 তারিখ অথবা 30 তারিখ সার্জিও গোর বাংলাদেশে যাচ্ছেন। এখন তিনি কি বার্তা নিয়ে যাচ্ছেন, একটি বেসরকারি টেলিভিশন তার পুরোটা তুলে ধরেছে। এই যে আপনাদের গোলামি চুক্তি, সেটাকে অগ্রাহ্য করে চায়নার সঙ্গে দহরম মহরম, মংলা পোর্ট দিয়ে দেওয়া, চট্টগ্রামে বিশেষ হাব, তারপরে বিমান কেনা, এই যে সমস্ত সমঝোতা পত্র আপনারা সই করেছেন তারেক রহমান সরকার, সে ব্যাপারে তিনি কথাবার্তা বলবেন। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকার কি ভাবছে পরিষ্কার করে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানাতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি এখন বদলেছে, যে বাংলাদেশ সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে নীতি বদলেছে। এই রিপোর্টে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। আমি পাশেই রিপোর্টটি চালিয়ে দেব এবং আমি চুপ করে বসে থাকবো। আপনারা শুধু সেই রিপোর্টটি দেখুন, ভিডিওটি দেখুন। দেখলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কতটা বিপদের মধ্যে আপনারা আছেন। শুধু চায়না নয়, টার্কির সঙ্গে মিলে আপনারা ড্রোন ফ্যাক্টরি করবেন, অস্ত্র কারখানা করবেন, সমস্ত কিছু নিয়ে সার্জিও গোর এবং দিল্লির বার্তা সমেত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা, দিল্লির বার্তা নিয়ে তিনি উপস্থিত হচ্ছেন। সার্জিও গোর কিন্তু শুধু ভারতবর্ষের রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্বে রয়েছেন। আগে রিপোর্টটি দেখুন। রিপোর্টটি দেখলেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কি বলতে চাইছি আমি। রিপোর্টটা আমি চালিয়ে দিচ্ছি, আমি চুপ করে বসে থাকবো। আপনারা রিপোর্টটা শুধু দেখে নিন, তাহলেই বুঝে যাবেন দুধ কা দুধ, পানি কা পানি। ওর বাংলাদেশিরা মনে করেন তারা হলেন গভীর জলের মাছ, তারা ডুবে ডুবে জল খাবে, কেউ জানতে পারবে না। আর এই যে বিশ্ব রাজনীতি, কূটনীতি, সেগুলো সম্পর্কে তারা সমস্ত ওই ওপরে তুলে রেখে দিয়েছে। মানে কি বলে, ওই আগেকার দিনে সমস্ত বেড়া থাকতো না, উঁচুতে জিনিসপত্র মাচার মধ্যে রাখা হতো, মাচায় বেঁধে রেখে দিয়েছে। বিশ্ব কূটনীতি ছাড়া যে এক পাও এগোনো সম্ভব নয়, এবং পরিস্থিতি যে ক্রমশ ঘোরালো হচ্ছে, বিশেষ করে তারেক রহমানের এই ভিজিটের পর, সেটা এই রিপোর্টে পরিষ্কার দেখতে পেলেন। এখন আপনারাই বলুন যে শেখ হাসিনাকে নিয়ে এই যে তারেক রহমান এবং সরকারের যে মাথা ব্যথা, তাই যে নৈশভোজ, তাতে কি মানে বার্তা আসছে? বার্তা একটাই, সেটা হচ্ছে শিরদাঁড়া দিয়ে হিমেল রক্ত বওয়া। এবং যদি আমেরিকা এবং ভারত মনে করে যে কালকে আমরা ঢুকিয়ে দেব শেখ হাসিনাকে, তাহলে কিন্তু মানে এই যা রিপোর্টে যা উল্লেখ করা, তার সারমর্ম হচ্ছে চীন থেকে দূরে থাকো, টার্কি থেকে দূরে থাকো, আর শেখ হাসিনা সম্পর্কে মনোভাব পরিষ্কার করো, না হলে পরে যা করার আমরা করে নেব। এটা হচ্ছে মূল বার্তা।
সবাই ভালো থাকবেন। জামাত নেতা গাজী নজরুল ইসলামের যে একটা শিশুর সাথে ধরা পড়া ভিডিও প্রকাশ হলো, সেটা নিয়ে মোটামুটি আজকে সারাদিন বাংলাদেশের সামাজিক মাধ্যম ব্যস্ত ছিল। কেন আপনারা সবাই এই যে একটা নিরীহ মৌলবীর একটা শিশুর সাথে যে প্রেম করতে গেল, এটা নিয়ে এত তোলপাড় করছেন, কারণটা কি? এটা কি এই জন্য নয় যে সে একটা নিরীহ মৌলবী? কতজন এরকম অপরাধ করে না? এটাকে যদি আপনি অপরাধ বলেন, সমাজে তো এই উপসর্গ আছে। নিশ্চয়ই এই গাজী নজরুল ইসলাম তো একা নয়। যারা এই কিশোরী বা শিশু, আইনের চোখে শিশু, বিজ্ঞানের চোখে শিশু, অন্য কোনো দৃষ্টিতে সে হয়তো নারী হয়ে গেছে। এটা যদি গাজী নজরুল ইসলাম না হয়ে কোনো শিল্পপতি হতো বা কোনো সাধারণ মানুষ হতো, কোনো সরকারি আমলা হতো, তাহলে কি আপনারা সবাই এত বেশি এটা নিয়ে হাসাহাসি করতেন? আমার তো মনে হয় করতেন না। আমরা দেখেছি যে মামুনুল হক, মাওলানা মামুনুল হক, উনি একই রকম একটা ঘটনায় জড়িত হয়ে গেছেন এবং ওনাকে নিয়ে অনেক ট্রল, অনেক কিছু। তিনি যে ওখানে গেলেন, সেটা সবকিছু দেখে মনে হয় যে এটা তো শেখ হাসিনার একটা কারসাজি ছিল। মামুনুল হক কিন্তু নিজেও তার ফেসবুকে বড় একটা পোস্ট দিয়ে বলেছেন যে এটা শেখ হাসিনা ফ্যাসিস্টের একটা প্ল্যান ছিল মামুনুল হকের সম্মান নষ্ট করার জন্য। আমরা তো এমনও ধরে নিতে পারি যে এটা মামুনুল হক ছিল না, মামুনুল হকের ডামি বসানো হয়েছে, সেখানে অভিনয় করা হয়েছে ছাত্রলীগের গুন্ডা পান্ডা দিয়ে। হতে পারে না এগুলো? তাহলে এই মামুনুল হক যেই অপরাধ আরো 10 জন করে বা যে কর্ম আরো 10 জন করে, 20 জন করে, শুধু একটা মাওলানা করলেই কেন সারা বাংলাদেশ এইরকম করে ওঠে? সারা বাংলাদেশ তো করে না, কারণ বাংলাদেশ তো, আমরা তো মাওলানারা অবশ্যই বাংলাদেশের একটা বড় অংশের সমর্থন পাই। এটা তো করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসর, এরা নাস্তিকরা করে। শুধু একটা সহজ সরল মাওলানা পেলেই কিন্তু নাস্তিকরা লাভ দিয়ে উঠে, আওয়ামী ফ্যাসিস্টরা লাভ দিয়ে উঠে। কেন এই দুইজনকে নিয়ে আলাদা গল্প করতে হবে? হ্যাঁ, তারা মাওলানা, তা 10 জনের যেই ধরনের প্যাশন, যেই ধরনের প্রপেন্সিটি, যেই ধরনের চাহিদা, নেশা ইত্যাদি থাকতে পারে, দুইটা মাওলানা থাকলে এটা দোষের হয়ে গেল? মাদ্রাসাগুলোতে আপনারা একটা ঘটনা ঘটলে 10টা বা 20টা বানিয়ে বলেন। আপনারা আপনারা এইরকম ইসলাম বিরোধী কেন? এতো শুধু ইসলামের শত্রু বলে আপনারা এটা করেন। এই যে আমি এই পর্যন্ত যে কথাগুলো বললাম, এইভাবে যদি আমি বক্তৃতাটা শেষ করি, তাহলে রাতারাতি কিন্তু আমার ফলোয়ার এখন, যদি ফলোয়ার কথাটা আমি পছন্দ করি না, মানে আমার বক্তব্য যারা শুনেন তারা যদি 5,000 মানুষ হন, এটা কিন্তু রাতারাতি 5 লক্ষ হয়ে যেতে পারে। কিন্তু সেভাবে কি বক্তব্যটা আমার পক্ষে রাখা সম্ভব তো না। কিন্তু পারি না এটা তো বলা যাবে না, তাই না? আমি যদি ওয়াজ মাহফিল করি, আমার পক্ষে তো সম্ভব, মানে যে কোনো পরিমাণ টাকা কামাই করা, যেহেতু এই আজহারি মাঝহারি এরা যে পরিমাণ টাকা কামাই করে, তার চেয়ে তো বেশি কামাই করার সক্ষমতা আমার মতো অনেক মানুষের আছে। কিন্তু আমরা সেই পথে যেতে পারি না কেন? এখানে আসলে আপনার মানুষ হওয়ার যে একটা সাধনা মানুষের, এবং সেটা যে খুব কম মানুষ পারে, সেই বিষয়টা আসলে চলে আসে। জামাতের মৌলবী, সে এখন একজন এমপি। চিন্তা করেন, একটা শিশুকে নিয়ে, মেয়েটার বয়স অত্যন্ত অল্প, 15, 16, 17 এরকম হবে, এবং এটা সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয়ে গেছে যে যারা এগুলো নিয়ে কথা বলেছে তার মধ্যে একমাত্র আসাদ নূরকে দেখলাম যে সে মেয়েটার চেহারাটা দেখায়নি। অবশ্যই এটা অনেকে যে দেখাচ্ছেন তারা হয়তো জানেনও না কিভাবে ওই জায়গাটা, চেহারাটা ঢেকে দিতে হয়। কিন্তু একটা জিনিস দেখে আমার অবাক লেগেছে যে এই মেয়েটার সাহস, এটাকে অনেকে নারীর সাহস বলবে, ইত্যাদি বলবে, কিন্তু মেয়েটার যে সাহসটা, এটা কিন্তু আমার মনে হয় সবারই চোখে পড়েছে। এই ধরনের সাহস আমরা কিন্তু শুভ কাজে ব্যয় করতে পারি, আবার একই সাহস কিন্তু আমরা অশুভ কাজে ব্যয় করতে পারি। আমরা দেখেছি 2024-এর জঙ্গি উত্থানে তো তারুণ্যের এই সাহসটা কিন্তু ধ্বংসাত্মক কার্যকলাপে, চাতুর্যের কার্যকলাপে, ষড়যন্ত্রের কার্যকলাপে ব্যবহার করা হয়েছে। এই যে জঙ্গিগুলো, আসিফ, মাহফুজ, এদেরকে যে অল্প বয়সে ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত করা হলো, এবং ওরা যেহেতু বয়স কম, ওরা মনে করে যে অনেক বুদ্ধিমান। এর মধ্যে তুষার নামে একটা ছেলেকে দেখলাম যে অনেক বুদ্ধিমান সত্য, কিন্তু সে তো শিশু, এখনো শিশু, কিশোর বা তরুণ। হ্যাঁ, বয়স কত, 40 তো হয় নাই এখন। এই যে অল্প বয়সে যে এদেরকে নষ্ট করে দেয়া হলো, ধ্বংস করে ফেলা হলো ওদের স্বাভাবিক জীবনটা, মানুষের জীবনটা। এটার জন্য তো কারো না কারো দায় আছে। রাষ্ট্রের থাকতে পারে, শিক্ষকের থাকতে পারে, পরিবারের থাকতে পারে। কোনো না কোনো বিপদগামী তো তাকে বিপদগামী করেছে, তাই না? এদেরকে সেই জামাতের গাজী নজরুল ইসলাম কিংবা মামুনুল হক,
এরা যে যায় হোটেলে বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা করে, সেটাকে খুব আলাদা করে দেখতে হবে। যে জায়গাটা এখানে অত্যন্ত লক্ষণীয় সেটা হলো ওরা যেটা প্রচার করে সেটা ওরা নিজেদের উপর কিন্তু অনুশীলন করে না, সেটা নিজেদের উপর কিন্তু তারা প্রচার করে তা তারা মানে না। মামুনুল হকের ওয়াজ আছে যে এই ধরনের সম্পর্ক করলে বিবাহিত হলে বুক পর্যন্ত পুঁতে মেরে ফেলতে হবে, পাথর নিক্ষেপ করে, অবিবাহিত হলে 100 দৌড়া মারতে হবে। এই যে মামুনুল হকের করা ওয়াজ, একই অপরাধে মামুনুল হক অপরাধী হয়েছে এবং ওই মামুনুল হক এবং সে যে মহিলার সাথে ওইখানে গেছে সে দুজনেই বিবাহিত ছিল। বাংলাদেশের কিন্তু কোনো হুজুর কেউ কিন্তু মামুনুল হকের সাজাটা দাবি করে নাই। আমরা যদি দেখতাম যে মামুনুল হকের পার্টি থেকে বা হেফাজত থেকে কোনো এক জায়গা থেকে তাকে ঠিক একইভাবে তার এই দণ্ড কার্যকরের দাবি জানানো হচ্ছে বা দণ্ডটা তারাই কার্যকর করছে, তাই না? মামুনুল হকের মাদ্রাসার মধ্যে যদি মামুনুল হক এবং তার সে যে মেয়েকে নিয়ে গিয়েছিল তাদের দুজনের দণ্ড যদি কার্যকর করে, মামুনুল হকদের এক একটা মাদ্রাসা যেভাবে দুর্গ, সেখানে তো কেউ গিয়ে এটা ইন্টারভিউ করতো না। তারা কি সেটা করেছে? কিংবা এই যে জামাতের গাজী নজরুল ইসলাম, সে যে মেয়ের সাথে হোটেলে গিয়েছে, মেয়েটা শিশু, বিজ্ঞানের চোখে শিশু, আইনের চোখে শিশু, তার চোখে ভিন্ন হতে পারে, সেখানে তো সে একটা রাষ্ট্রের চোখে অপরাধ করেছে। রাষ্ট্র কি সে অপরাধের জন্য তাকে দায়বদ্ধ করার সাহস রাখে? এটা হয়তো তারেক রহমানের সরকার দেখে বেশি বলা হচ্ছে। আওয়ামী লীগের সরকার হলেও কি আমরা এই যে যদি এইরকম একজনকে দেখতাম যে সে এইরকম একটা কাজ করছে, তাকে কি আইনের আওতায় আনা হতো? কিন্তু আওয়ামী লীগের আমলে যদি একজন অমাওলানা এই কাজটা করতো তারও অপরাধ হতো, কিন্তু অমাওলানা তো এটা প্রচার করে না যে এই কাজটা করলে মাটিতে বুক পর্যন্ত পুঁতে তাকে দৌড়া মেরে মেরে ফেলতে হবে। কিন্তু এই গাজী নজরুল ইসলাম তো সেটা প্রচার করে, এবং গাজী নজরুল ইসলাম নানান ধরনের প্রচারণা দেখলাম যে আসাদ নূর কিছু কিছু দেখিয়েছে। যেই জিনিসটা ওরা নিজেদের উপর প্রয়োগ করে না, যেই জিনিস আসলে প্রয়োগ করা যায় না, সেই জিনিসটাই এই মানুষগুলো প্রচার করে। অথচ নিরীহ মানুষগুলো এটা বুঝতেও পারে না যে যেটা আপাতভাবে খুবই ভালো লাগছে শুনতে, সেটা কিন্তু আসলে প্রয়োগযোগ্য নয়। সভ্যতার কারণে হোক, মানুষের অর্থাৎ মামুনুল হক যে ধরনের নিষ্ঠুর প্রাণী, কিংবা এই গাজী কতটা নিষ্ঠুর জানি না, মামুনুল হক অতিশয় নিষ্ঠুর একটা প্রাণী, সেটা তো সমাজ মোটা দাগে সেই নিষ্ঠুরতা মানুষের মধ্যে নাই। হ্যাঁ, মানুষের নিষ্ঠুরতা কখনো কখনো উস্কে দিলে মানুষ ওই পর্যায়ে চলে যায়, কিন্তু স্বাভাবিকভাবে তো একটা মানুষ এরকম নিষ্ঠুর হতে পারে না যে তাকে বুক পর্যন্ত পুঁতে এই জীবিত অবস্থায় 100টা প্রস্তর নিক্ষেপ করা। এই নিষ্ঠুরতাটাই হলো এই শ্রেণীটার সম্বল। নিষ্ঠুরতা বলা, নিষ্ঠুরতা করা, সমাজকে নিষ্ঠুর করা। কিন্তু আইনের যখন প্রয়োগ আসবে, অপরাধ যখন হবে, সে নিজে কিন্তু তার উপর সেই অপরাধ সে নিবেও না, সে শাস্তি সে নিজের উপর কাউকে দিতেও দিবে না। সেও আশা করে যে আমার এই শাস্তি তো আমার জন্য না। এটা হলো আপনার সমাজের, রাষ্ট্রের একটা গভীরতম অসুখ। মামুনুল হক কিংবা গাজী নজরুল ইসলাম যে জিনিসটা প্রয়োগ করে না নিজের উপর, সেই জিনিসটা সে সারা বাংলাদেশকে প্রয়োগ করাচ্ছে। পথে দরিদ্রতর হচ্ছে, মানুষ অন্ধকারাচ্ছন্ন হচ্ছে, কিন্তু মামুনুল হক তো দরিদ্রতর হচ্ছে না। নজরুল ইসলাম সেও কিন্তু দরিদ্রতর হচ্ছে, সে ধনী হচ্ছে, আরো বেশি সমৃদ্ধিশালী হচ্ছে। তারা করতে পারে একটা মাত্র কারণ হলো যে এটা হলো ব্যবসা, এটা দিয়ে প্রভাব অর্জন করা যায়, ধন সম্পত্তি অর্জন করা যায়, ভালোভাবে বেঁচে থাকা যায়, মুক্তি লাভ হবে সেটাও এর সাথে যোগ করা যায়। এই যে জিনিস নিয়ে এত বড় ব্যবসা করছে, দায় কার? দায় হলো মামুনুল এবং গাজী নজরুলের চেয়ে যারা উন্নততর মানুষ তাদের। এখন রাষ্ট্র যদি তাদের হাতে না থাকে, এই ব্যবসাটা বন্ধ হবে। তার কি কোনো উপায় আছে? এরা এমন একটা জিনিসের বিরুদ্ধে লেগে থাকে। যত ইসলামিক ধর্ম ব্যবসায়ী আছে, বিশেষ করে বাংলাদেশে আমরা যেটা দেখি, মূল ইস্যুটাই কিন্তু আসলে আপনি যদি এককভাবে যদি নিয়ে আসেন যে কোন ইস্যুটা ওদের সবচেয়ে মাথা ব্যথার কারণ, এটা কিন্তু যৌনতা। ওরা যৌনতার একটা নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে, সেই পথে যৌনতা লাভ করা যাবে, ভিন্ন পথে করা যাবে না। গাজী নজরুলের ভিডিও বের হওয়ার পরপরই কিন্তু রফিকুল্লাহ আফসারী তার পক্ষে ঘোষণা দিয়ে দিয়েছে এবং তাকে আরো অতিরিক্ত কয়েকটা বিয়ে করার জন্য আহ্বান জানিয়েছে। চিন্তা করেন, এই যে গাজী নজরুল, সে যে মেয়েটার সাথে হোটেলে গেল, 16-17 বছরের একটা মেয়ে, ও কি এটা নিজের উপর প্রয়োগ করবে? ও তো বুঝতেও পারছে না, ও তো ধরে নিচ্ছে যে ওর পয়সা আছে, পয়সা দিয়ে, মানে এদের লজিকটা না আপনার ইলজিক্যালিটি, যে একটা লজিক, মানে লজিক খাটানো যায় যুক্তিহীনতা দিয়ে, সেটা এরা করে যে কি সে এটাকে হয়তো দাসী হিসাবে দেখছে, যে যেহেতু সে টাকা দিয়েছে, মেয়েটাকে সম্ভবত টাকা দিয়েছে, আমি জানি না, কিছু একটা কিন্তু তার কাছে কিন্তু আপনার নিয়ম আছে, সেই নিয়মে সে এটাকে এই অপরাধটা সাধন করছে।
এইখানে হলো এগুলোর সবচেয়ে ভয়ানক বিপদটা, যে অপরাধ করে অপরাধটাকে আবার ন্যায়সঙ্গত মনে করছে, এবং ন্যায়সঙ্গত মনে করার জন্য তার কাছে কিন্তু তত্ত্ব আছে, তার কাছে দৈব বাণী আছে। এটা আরো ভয়াবহ। এই ভয়ানক পথে এই মানুষগুলো একটা অন্ধকার শ্রেণী, অন্ধকারের পথে এরা অর্থ, বিত্ত, ক্ষমতা, নারী, নারী আবার পুরুষ করতে পারে না, কারণ এদের নারীগুলো তো ওদের হাতেই বন্দী, অনেক সুখে সুখে বন্দী। আমরা এটা দেখেছি যে হাদি এবং ইত্যাদির পরে 2024-এর জঙ্গিদের জন্য অনেক নারী কিন্তু তাদের জন্য, অর্থাৎ তাদের জন্য আছে। এটাও কিন্তু বিজ্ঞানসম্মত, যে আমরা যেভাবে ভাবি যে নারী পাওয়ার অনেক অনেক ধরনের তরিকা দেখা, এটাও কিন্তু নারী পাওয়ার একটা তরিকা। আমি বিজ্ঞানসম্মত ভাবি নারীর যে কনস্ট্রাকশন, সেখানে এটাও আছে যে এই পথেও নারী এদের মোহে পড়বে। নারী পুরুষ প্রত্যেকের কনস্ট্রাকশন কিন্তু আলাদা। পুরো জিনিসটা থেকে একটা আলোর পথে নিয়ে আসার জন্য তো আমাদের একটা ব্যবস্থা হয়েছিল, সেটা ছিল আমাদের মুক্তিযুদ্ধ। আমরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সর্বজনীন মূল্যবোধ সেটা আমরা বাস্তবায়ন করতে পারিনি। উপরন্তু আমরা সমাজটাকে ছেড়ে দিয়েছি একটা অন্ধকার শ্রেণীর কাছে। তার সাথে আমাদের সমস্যাটাকে গভীরতর করেছে সেকুলার পাকিস্তানি বা পাকিস্তানি সেকুলার শ্রেণী। এই অন্ধকার শ্রেণীর সাথে হাত মিলিয়ে ওরা দেয় জ্ঞান, এরা প্রয়োগ করে অন্ধকার। এই যে বুদ্ধি, অন্ধকারে ধাবিত বুদ্ধি, বুদ্ধি উৎপাদনকারী পাকিস্তান সেকুলার শ্রেণী, এটা এত বড় একটা দুষ্ট চক্র বাংলাদেশের। এটা আমরা কিন্তু 2024-এর জঙ্গি উত্থান না হলে বুঝতে পারতাম না। এখন আমাদের কিন্তু সময় এসছে 2024-এর জঙ্গি উত্থানের পর এই অন্ধকার শ্রেণীটাকে আলোর পথে নিয়ে আসা, কিংবা এদেরকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যে এরা নিজেরাও যাতে আলোকিত হয় এবং সমাজকে যেন আর কখনো অন্ধকারে ডেকে নিয়ে আসতে না পারে। অতীতে আমরা ভেবেছিলাম যে এটা বড় ধরনের সমস্যা হবে, মুসলমানরা খেপে যাবে। আমার মনে হয় ইতিমধ্যে আমাদের মধ্যে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে যে এই অন্ধকার শ্রেণী থেকে বিযুক্ত হয়েও কিভাবে ভালো মুসলমান হওয়া যায় সেটার একটা রাস্তা বের করার সুযোগ এসে সারা পৃথিবী থেকে উদাহরণ নিয়ে। এই যে অন্ধকার শ্রেণীটার কথা বললাম, দেখেন এদের কারণে কিন্তু পৃথিবীতে এই অন্ধকার শ্রেণীর মুসলমান খুব বেশি কিন্তু নাই। তবে এই অন্ধকার শ্রেণীর প্রতি মুগ্ধ প্রায় সকল মুসলমান। মুগ্ধ তো সব দেশের মানুষই, সব ধর্মের মানুষই কোনো না কোনো কিছুর প্রতি মুগ্ধ। ওইটাকে অত ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই। ভয় পাওয়ার কারণ এই অন্ধকার শ্রেণীটাকে। এই অন্ধকার শ্রেণীটার জন্যই সারা বিশ্বে যত এই যে 200 কোটি বলে বা এতগুলো মুসলমান আছে, এদের কিন্তু কোনো সম্মান নাই অন্য ধর্মের মানুষগুলোর কাছে। আপনাকে সম্মান দিতে পারে আপনি যদি আরবের প্রিন্স হন, অনেক টাকা আছে, কোনো অফিসের বড় বস আপনাকে সম্মান দিলে সে একটা ব্যবসা পাবে, কারণ সে চীনের নাগরিক বা যুক্তরাষ্ট্রের নাগরিক, অতটুকু সম্মানই আপনাকে দেয়। কিন্তু এই যে মানুষ হিসাবে কিন্তু সে আপনাকে মুসলমানই মনে করে। মুসলমান মানে তাদের কাছে একটা আজব প্রাণী, একটা মগজ ধুলাইকৃত প্রাণী। চীনে যেটা করা হয়েছে যে একটা মানসিক রোগাক্রান্ত প্রাণী, মানুষ নয়। কিন্তু মুসলমানদের মধ্যে এখন পর্যন্ত ঠিক বলিষ্ঠ একজন নেতা বের হয়নি যে এখান থেকে বাইরে মানুষদের, মুসলমানদের ডাক দিবে। তবে আমরা যেটা দেখেছি, যেটা আসার কথাতে, আরব বিশ্ব থেকে বিভিন্ন মুসলমান দেশে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে এবং তারা ক্রমেই কিন্তু এই অন্ধকার শ্রেণীটাকে তাদের দেশ থেকে অনেকটা বিলুপ্তির পথে নিয়ে এসছে। শুধু পারিনি বাংলাদেশ, আমরা ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া বা এরকম কিছু দেশ, মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের বাইরে আসলে জিনিসটা একেবারেই মানে এই অন্ধকার শ্রেণীটা সেভাবে বিরাজ করে না। সোমালিয়া বা আফ্রিকার কিছু কিছু দেশে আছে, কিন্তু সেখানে আসলে সেটা স্থায়ী হবে না। আফ্রিকানদের আসলে আমাদের মতো এরকম এই যে ঐতিহাসিকভাবে দ্বিধা বিভক্তিটা নাই, যে ওই যে আপনার যে দেশ বিভাগে যেটা হয়েছিল, ভারত বিভাগে 47-এ, হিন্দুদের জন্য একটা রাষ্ট্র, মুসলমানদের জন্য একটা রাষ্ট্র। এই পথে চিরন্তন ঘৃণার সাগরে এই ভারতীয় উপমহাদেশটাকে ডুবিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে অন্তত আমাদের বাংলাদেশের উদ্ধার হওয়ার সুযোগ ছিল 71 সালে, আবার সুযোগ এসেছে 2024 সালের ধ্বংসযজ্ঞের পর। এখন সেই সুযোগটা আমরা কাজে লাগাবো কি লাগাবো না, এটা নির্ভর করছে আমাদের উপর। আমরা ওনাকে ফ্রি সিটিজেন হিসেবে পাঠাবো। বাংলাদেশ হাই কমিশন, ওনার তো পাসপোর্ট টাসপোর্ট সব আউট অফ হয়ে গেছে, ইম্পাউন্ড হয়ে গেছে। তো বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, হাই কমিশন ইন দিল্লি, ওনাকে ট্রাভেল ডকুমেন্ট দিলে উনি বিমানে করে গিয়ে ঢাকাতে নামবেন বা বেনাপোল বর্ডার দিয়ে আইসে আমি আইলাম বলবেন, তখন ওনাকে কি করবে, অ্যারেস্ট হবে। কিন্তু আমরা ওনাকে বন্দি করে ফেরত পাঠাবো না। এটা যদি বাংলাদেশের একমাত্র শর্ত হয় ওনার প্রত্যাবর্তন ক্ষেত্রে, তাহলে তো আমার মনে হয় না প্রত্যাবর্তন ব্যাপারটা দাঁড়াবে। আমার নিজেরও ধারণা এই যে গোলযোগগুলি হচ্ছে, এতে করে বাংলাদেশ ইচ্ছা করে এমন কিছু কন্ডিশন সৃষ্টি করবে
যাতে ইন্ডিয়া ওনাকে ফেরত না দিতে পারে বা ইন্ডিয়া থেকে উনি ফেরত না যেতে পারে। মানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে ফেরার ক্ষেত্রে উনি যতটা নার্ভাস, উনি দেশে ফিরবেন এটা বাংলাদেশ সরকার বেশি নার্ভাস আমার যা দেখে মনে হতেছে। তাই জন্য আমার মনে হয় না বাংলাদেশ এইসব জটিলতা ইচ্ছা করে সৃষ্টি করবে, এবং এইসব জটিলতা থাকলে মানে ইন্ডিয়া ওনাকে প্রিজনার করে অফিসিয়ালি এক্সট্রাডাইট করবে না ইন্ডিয়া, এটা আমি লিখে দিতে পারি। এটা তোমরা দেখে নিও, মিলাই নিও। আর এমন কোন বৃহৎ শক্তি নাই যাকে দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াকে এটা করাইতে পারে। বাংলাদেশের লোকেরা ভাবতে পারে যে ট্রাম্পকে দিয়ে আমরা এটা করাবো। ইন্ডিয়া ইজ নট মালদ্বীপস, ঠিক আছে? দাদা, আমাদের তারেক জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন বা ওনার মা যখন মারা গেলেন, তখন ইন্ডিয়া থেকে বড় বড় মিনিস্টার আসছেন, শোক বার্তা দিয়েছেন। তারেক জিতার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদীজিও ওনাকে কংগ্রাচুলেট জানাইছেন। এরপরে উনি ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সরকারিভাবে। উনি ভারত যান নাই, উনি মালয়েশিয়া গেলেন, চায়না গেলেন, এখন উনি আবার সৌদি আরব যাচ্ছেন, উনি ভারত যাচ্ছেন না। এইদিকে আবার বাংলাদেশের একজন উপদেষ্টা 4-5 দিন কি একটা মিটিং এ জানি ভারত গিয়েছিলেন, উনি ফেরত আসছেন গত পরশুদিন। সেই দিনই সেনাবাহিনীর বড় বড় অফিসার নিয়ে মধ্যরাত পর্যন্ত মিটিং করেছেন তারেক জিয়া। পরদিন সেনা প্রধান গিয়েছেন তুরস্ক। এদিকে সার্জিও গোর আসছে বাংলাদেশে। পুরো ঘটনাটার মধ্যে কি কোনো কিছুর মিল খুঁজে পাওয়া যায় বা কোনো প্রেসার আসছে কিনা দেশের উপর? না, ইন্ডিয়া ওনাকে আমন্ত্রণ জানাইছিল। ইন্ডিয়ার একটা ব্যাপার ছিল যে আমরা একটা ভালো ওয়ার্কিং রিলেশন তৈরি করতে চাই। এই সরকার, নতুন সরকার একটা ইলেকশনের মাধ্যমে আসছে, ইটস এন ইলেক্টেড গভর্নমেন্ট। আমরা এটা প্রথম থেকে ইন্ডিয়ার লাইন ছিল। এই ইউনুস তো মানে ইলেক্টেড লিডার না, এবং ইউনুস যা করতেছে তার সাথে না, ইলেক্টেড গভর্নমেন্টের সাথে একটা ভালো সম্পর্ক করার একটা চেষ্টা এটা ভারত করছে। এখন তারেক জিয়ার এটা নিয়ে, হি ইজ দ্য প্রাইম মিনিস্টার, হি উইল ডিসাইড ওয়ার হি উইল গো। এটা তো আমাদের কারো কিছু বলার নেই। উনি চীনে গেছেন, চীন থেকে বড় বড় প্রজেক্ট নিয়ে আনার চেষ্টা করতেছেন বাংলাদেশে, হ্যাঁ, পরিকাঠামো উন্নয়নের জন্য। তো এটা ভালো কথা। উনি এখন সৌদি আরব কেন যাচ্ছেন, এই ক্যালকুলেশন ওনার ক্যালকুলেশন। উনি একটা জিনিস ফ্যাক্ট, সেটা যে ইন্ডিয়া ওনাকে ইনভাইট করার পরে উনি ইন্ডিয়াতে এখন অব্দি আসেন নাই। ইট ইজ হিজ চয়েস। এখন এইটা যদি কেউ মনে করে যে এটা উনি একটা সিগন্যাল করতেছেন যে আই ডোন্ট নিড ইন্ডিয়া, এবং ইন্ডিয়া ছাড়াই আমার সব আমি করতে পারবো, মানে এইটা যদি এই মানসিকতার রিফ্লেকশন হয়, তাহলে তারেক জিয়া হয়তো ভুল করবে। হি উইল নিড ইন্ডিয়া, হিজ গ্র্যান্ডফাদার উইল অলসো নিড ইন্ডিয়া, এগুলি বলে লাভ নাই। হিজ ফাদার নিডেড ইট। 4-5টা চুক্তির ব্যাপার আছে, গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, অনেকগুলো পানি চুক্তির এগুলি বিষয়। তো বলছি যে হি উইল নিড ইন্ডিয়া। তো এগুলি ইন্ডিয়া ছাড়া তো হবে না। তো ইন্ডিয়াকে ওই আমি আমি আমার সাথে আমেরিকা আছে, চীন আছে, আমার ইন্ডিয়া লাগে না। আর সৌদি আরব হইলে মুসলিম উম্মা আমার সাথে চলে আসবে। এখন অন্যেরা অনেকে অনেক রকম থিওরি দেয়, এগুলি আলোচনা এখানে করা তোমার সাথে ঠিক কিনা জানি না। অনেকে আমাকে বলে যে না, চীন বড় বড় প্রজেক্ট যেমন করে, চীন প্রজেক্ট করলে আবার রাজপুরুষেরা যারা ক্ষমতা আছে তারা ভালোই কমিশন সব পায় টায়, সেটা একটা বিরাট ইন্টারেস্ট, এর একটা জায়গা থাকে। হ্যাঁ, সব সরকারের ক্ষেত্রে এগুলি একটা ফ্যাক্টর। আর সৌদি আরবে অনেকের ধারণা যে অনেক টাকা ওইখানে রাখা আছে, সেই সব ম্যানেজমেন্টের ব্যাপার আছে। এগুলি অনেকের অনেক থিওরি আছে, এর মধ্যে আমি যাচ্ছি না। আই ডোন্ট ওয়ান্ট টু কাস্ট এনি অ্যাসপারশন। কিন্তু একটা ব্যাপার ঠিকই যে এগুলি কইরে যদি উনি এইটা বোঝাবার চেষ্টা করেন যে আই ডোন্ট নিড ইন্ডিয়া, হি উইল বি দ্য বিগেস্ট ফুল। হ্যাঁ, হি উইল নিড ইন্ডিয়া এট এভরি স্টেপ। এবং এই ধরো চীনকে দিয়ে উনি তিস্তা প্রজেক্ট করাবেন। কি প্রজেক্ট ভাই? এটা ডাউনস্ট্রিম প্রজেক্ট, অর্থাৎ ইন্ডিয়ার থেকে যতটা পানি ঢুকছে ওই পানিটা কি করে সাশ্রয় করা যায়, স্টোরেজ করা যায় বা ব্যবহার করা যায় ভালোভাবে, তার জন্য একটু রিভারের ড্রেজিং, ওয়াটার ম্যানেজমেন্ট এগুলি। কিন্তু এইটা করে 10% 20% অবস্থা বেটার হতে পারে, এর বেশি তো না। এর বেশি ব্যবস্থা করতে গেলে ওনাকে ইন্ডিয়ার সাথে চুক্তি করে ইন্ডিয়া মানে এই দিক থেকে পানি বেশি যাতে যায় সেটা ব্যবস্থা করতে হবে। গঙ্গার ক্ষেত্রেও সেটাই বাস্তব, মানে গঙ্গা পদ্মার ক্ষেত্রে।
তো এরকম শুধুমাত্র গঙ্গার পানি চুক্তি শুধু না, ইলেকট্রিসিটি, ইন্ডিয়া যদি এখন ইলেকট্রিসিটি কোনো কারণে সাপ্লাই কমায় এবং ইন্ডিয়ার থ্রু দিয়ে নেপাল আর ভুটানের ইলেকট্রিসিটি আসা বন্ধ করে, তোমার বিদ্যুতের বাংলাদেশে কি অবস্থা। আমার অনেক ভাই বোনরা আছে যারা এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির মালিক মালকিন, এরকম দু একজন আমাকে বলছে যে এখনই যে অবস্থা, এরপরে যদি বিদ্যুতের ক্রাইসিস হয় তাহলে তো সাংঘাতিক অবস্থা হবে। তো এটা যদি কেউ মনে করে বাংলাদেশে যে আই ডোন্ট নিড ইন্ডিয়া এবং তার জন্য বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখায় আমার প্রধানমন্ত্রী এইসব করতেছে, এই আন্ডারস্ট্যান্ডিং থেকে যদি এটা হয়ে থাকে তাহলে ইট উইল বি ফুলিশ, ইট উইল বি স্টুপিড, ভেরি স্টুপিড। হ্যাঁ, এরা যেহেতু বলতেছে যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই, তারেক সাহেবের লোকজন তো এটা বলতেছে অফিসিয়ালি, তাইলে তার যেটা বুদ্ধিমানের কাজ হবে যে আচ্ছা আমি চীন গেছি, আমি অন্য কোথাও গেলাম, ইন্ডিয়াও গেলাম, সব গেলাম। ইন্ডিয়াতে উনি না এসে শেখ হাসিনাকে বন্দি করে ফেরত দেওয়ার চাপ সৃষ্টি করবেন, ইন্ডিয়াকে চাপটাপ দিয়ে কিছু হবে না। হ্যাঁ, ইন্ডিয়াকে চাপটাপ দিয়ে কিছু হবে না। আর ইন্ডিয়া তো একটা ব্যাপারে ক্লিয়ার, শেখ হাসিনা যতদিন খুশি এখানে থাকবে, বহিনজি কো জিতনা দিন রেনা রয়ে যায়। বহিনজি নিজে যাওয়ার জন্য চেঁচামেচি করতেছে, হইচই করতেছে, এটা ওনার নিজস্ব কিছু কারণ আছে। হ্যাঁ, উনি ভাবতেছেন যে আমার শরীরটা যদি বেশি খারাপ হওয়ার আগে আমি না ঢুকি, হ্যাঁ, তারপরে আমি, আমার দেশের লোকজন কষ্টে আছে, পার্টির লোকজন খুবই কষ্টে আছে, আমাকে ঢুকে এসপার ওসপার একটা কিছু করতে হবে, এগুলি ওনার আন্ডারস্ট্যান্ডিং, ইট ইজ হার ক্যালকুলেশন। ইন্ডিয়া তো ওনাকে বলেনি আপ যাইয়ে, বলেনি, বলবে। আর ওই চাপ টাপ দিয়ে ইন্ডিয়াকে বাংলাদেশ একটা কিছু করায় নেবে, ওই আমেরিকান ট্রাম্পকে দিয়ে চাপ দেবে, অত সোজা না। এটা আমি বলে দিতে পারি, এটা অত সোজা না। এটা ইন্ডিয়ার কোনো গভর্নমেন্টকে আমেরিকা চাপ দিয়ে আমাদের কিছু করাইতে পারে নাই, হ্যাঁ, 71-এও পারে নাই, এরপরেও পারে নাই। আর এখন ট্রাম্পের হাত থেকে তো স্পেনের প্লেয়ার মেডেল পর্যন্ত নেই। ট্রাম্পের এইগুলোটার কোনো দাম আছে নাকি? এরকে পোষেনি। ট্রাম্প দেখায় কি করবে? ট্রাম্প আমাদের হুঙ্কার দিতেছে রাশিয়ার তেল কিনলেই, তারপরে তো আমরা রাশিয়ার রেকর্ড পরিমাণ তেল কিনতেছি, কি করবো করুক। ট্রাম্পকে ইরান পাত্তা দিচ্ছে না, যুদ্ধ করে যাচ্ছে সমানে সমানে। হু ইজ ট্রাম্প? আজকে তো এইটা বোঝা যাচ্ছে যে ইরান প্রচন্ড পিটা দিছে, মানে ওই এখন আরব দেশগুলি ইরানের সাথে একটা বোঝাপড়ায় আসার চেষ্টা করছে, পিটা খায়, যে আমেরিকার সাথে চামচাগিরি করে লাভ হয় না। হ্যাঁ, ইরানের হাতে কতগুলি কার্ড তুমি দেখো, হুতিদের দিয়ে কি করতেছে। ইরানকে আমেরিকা সামলাতে পারতেছে না, ইরানের থেকে তো ইন্ডিয়া ইজ এ স্ট্রঙ্গার মিলিটারি পাওয়ার ভাই। আর চীনের একটা ব্যাপার আছে, চীন যখন দেখবে, চীন তখন খেপে আমাদের উপর যখন আমরা আমেরিকার বেশি কাছে যাই। ওরা বর্ডার টর্ডারের গন্ডগোলগুলি বাড়াইছিল যখন আমাদের সাথে আমেরিকার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়েছিল, চুক্তি হয়েছিল। এখন যেহেতু ওইটা নাই এবং যত আমেরিকা আমাদের সাথে গন্ডগোল করবে চীন, তত আমাদেরকে কাম 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 ম্যান, লেট আস শেক হ্যান্ড, ওকে, নো প্রবলেম, ওকে। হ্যাঁ, তো ইন্ডিয়া এই খেলাটা খুব ভালো জানে। আমরা বিগ পাওয়ার না এটা আমরা জানি, কিন্তু আমরা সুইং পাওয়ার। আমরা যার দিকে থাকবো তার দিকে ব্যালেন্সটা ভারী হবে, পাল্লা ভারী হবে। এই খেলাটা ইন্ডিয়া খেলতেছে, খেলবে। তো ওই জন্য ইন্ডিয়াকে বাদ দিয়ে তারেক মিয়া ইহা করেগা তাহা করেগা অত সোজা না, করতে বলো। আর বাংলাদেশ যদি সবার সাথে, হ্যাঁ, ওই যেটা আপারও পলিসি ছিল মানে শেখ হাসিনা, যে এনিমিটি টুয়ার্ডস নান, ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, এটা করতে চাইলে তারেক সাহেব সামটাইম, মানে you should also be nice to India. Otherwise, if he is not nice to India will not be nice to him. এর তো দুই হাতে তালি বাজে রে ভাই। And if India is not nice to him, পানি থেকে বিদ্যুৎ থেকে আরো অনেক জায়গাতে, খেলাধুলার অনেক জায়গা আছে। পাকিস্তান আজকে ইন্ডাস ওয়াটারে টের পাইতেছে। এত তো পাকিস্তানের সাথে চীনের যা খাতির বা আমেরিকার যা খাতির, বাংলাদেশের তো তার থেকে বেশি ওদের সাথে খাতির না। তো এত সব হামকু দামকু কইরও কি ইন্ডাস ওয়াটার ট্রিটিতে ইন্ডিয়া যে লাইন নিছে, ইন্ডিয়ার লাইন চেঞ্জ করাতে পারছে? হ্যাঁ, কেস করছে ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে, কিছু হয়েছে? দেবো না ঠিক আছে, হাজারটা পথ। তো এখানে অন্য ব্যাপার আছে, এই জন্য তারেক সাহেব কি করবেন না করবেন তারেক সাহেব বলবেন। এদিকে আপনি খেয়াল করেছেন হয়তো 4-5 দিন আগে চাইনিজ অ্যাম্বাসেডর বলেছেন যে বাংলাদেশের সাথে করিডোর এবং রোডসের যেই প্ল্যানটা, ওইটার কার্যক্রম শুরু হয়েছে, চলমান। এদিকে বাংলাদেশ কিছু বলেনি। আর হঠাৎ করে আবার আগামীকাল সম্ভবত
সার্জিও গোর আসছেন বাংলা। এর জন্যই আসছে, এর জন্যই আসছে। কেন জানো? এই করিডোরটা কি জানো তো? করিডোরটা হয়েছে ওই তোমার গলায় যদি দুই দিক থেকে দুইজন ছুরি ধরে, এই করিডোরটা হচ্ছে বাংলাদেশের জন্য এরকম ব্যাপার। অর্থাৎ তারেক মিয়াকে প্রচন্ড সাংঘাতিক প্রেসারে পড়তে হলে আমেরিকা যেহেতু এই রাখাইন করিডোর চায়, কারণ ইন্ডিয়া আমেরিকাকে মায়ানমার বর্ডার খুলে দেয় নাই। মায়ানমারে যে আমেরিকা সিভিল ওয়ারটাকে প্রমোট করতেছে এবং এইসব বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে আমেরিকা সাহায্য দিছে বা দিতে চাইতেছে, তার জন্য বাধ্য হয়ে ইন্ডিয়া যেহেতু এই ব্যবস্থাটা করে নাই, ইন্ডিয়া চীনের সাথে সুসম্পর্ক রাখার কারণ একটা, বা মায়ানমারও ইন্ডিয়া ভাঙে যাক, মায়ানমার এটা ইন্ডিয়া চায় না, ইন্ডিয়ার ওখান দিয়ে কানেক্টিভিটি প্রজেক্ট আছে। এর জন্য আমেরিকা বাংলাদেশের উপর ভর করছে। রাখাইন করিডোর তোমরা জানো ইউনূস সাহেবের আমল থেকে, তখন অবশ্য ওয়াকার সাহেব ব্লাডি করিডোর বলে গালিগালাজ করছে, কিন্তু এখন আবার ওয়াকার সাহেব যদি আমেরিকার লাইনে পড়ে এই রাখাইন করিডোর দেওয়ার প্রশ্ন যেই মুহূর্তে আমেরিকা তুলছে, তারেক সাহেব এই সময়টাতে চীনে যাওয়ার ফলে চীন কিন্তু একটা পাল্টা প্রস্তাব দিয়ে দিছে। চীন বলছে আমার সাথে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর শুড বি এক্সটেন্ডেড ইনটু বাংলাদেশ। এখন এটা তো তোমার গলায় দুই দিকে দুই বেটা ছুরি ধরছে যে আমার করিডোর এদিক থেকে এদিক করতে হবে, আর এক হচ্ছে আমার করিডোর এদিক থেকে এদিকে যাবে। তো তুমি যারটা করবা আরেকজন গোসা করবে তোমার উপর। তো গৌর সাহেব এই জন্য আসতেছে যে তোমরা চায়নার এই করিডোর যদি এখানে দাও, তাহলে চায়না বঙ্গোপসাগরে ঢোকার রাস্তা পাবে, ব্যাপকভাবে করবে, এবং মায়ানমারে আমাদের যা খেলাধুলা সেগুলি হবে না। এই জন্য ইউ স্টপ ইট। এটা ব্রেন ক্রিস্টেনসন চীনে যাওয়ার আগেও তারেক সাহেবকে ওই আমির খুসরো মাহমুদ চৌধুরীর বাড়িতে বোধহয় একটা পার্টি টার্টি বলছে যে ডোন্ট গেট টু ফ্রেন্ডলি উইথ চায়না। হ্যাঁ, এবং আমেরিকানদের এইটা একটা শেখ হাসিনার উপরে রাখছিল যে ফ্রেন্ড উইথ ইন্ডিয়া ওকে, বাট শি ইজ টু ফ্রেন্ডলি উইথ চায়না। শেখ হাসিনা আমাদের যেটা বলছিল আমরা সেটা বুঝতাম, ইন্ডিয়ানরা এটা বুঝতাম যে ভাই বড় বড় পরিকাঠামো শেখ হাসিনা করতে চায়, উন্নয়ন করতে চায়, এবং তার জন্য ওনাকে যে টাকা পয়সা আনতে হবে অত টাকা ইন্ডিয়ার নাই, চীন থেকে আনবে। কেন? ওই উন্নয়নগুলি না হলে, পরিকাঠামো উন্নয়ন না হলে বাংলাদেশের চাকরি বাকরি, হ্যাঁ, জবস, এমপ্লয়মেন্ট, এগুলি নিয়ে প্রবলেম হইলে ছেলেপেলেদের চাকরি না থাকলে ছেলেপেলেরা পাকিস্তানের মতো জেহাদি হবে। এই জন্য ইন্ডিয়া ঠিক আছে তুমি চায়নার থেকে আইনে প্রজেক্ট করো, আমরা আপত্তি করব না। হ্যাঁ, ইন্ডিয়ার ব্যাপারটা একটু দেখো, বেশি বর্ডারের কাছে টাছে চাইনিজ প্রজেক্ট। এইখানে একটা তারেক সাহেব ইন্ডিয়া, ঠিক আছে ইন্ডিয়ার কথা বাদ দাও, এখন এই করিডোরটা চাইনিজ করিডোর যদি এক্সটেন্ড করে তাহলে আমেরিকা খেপবে, আর আমেরিকাকে যদি রাখাইন করিডোর দেয় চায়না খেপবে। এখন উনি শ্যাম রাখবেন না কুল রাখবেন, হিজ চয়েস। উনি এত ভাবতেছেন যে পাকিস্তানিরা যেমন চীনকেও খুশি রাখে, আমেরিকাকেও খুশি রাখে। ব্যাপারটা হচ্ছে কি জানো, পাকিস্তানি খেলাটা অনেকদিন ধরে খেলে, এবং পাকিস্তানের জিও স্ট্র্যাটেজিক লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য আমেরিকানরাও খানিকটা মাইনে নেয়, চায়নাও মাইনে নেয়, ঠিক আছে। এটা তারেক সাহেব কতটা খেলতে পারবেন, তারেক সাহেবের সেরকম লোকজন আছে কিনা সেটাও দেখার বিষয় আছে। তো এইখানে একটা বড় রিস্কের জায়গা আছে, মানে শাম রাখবে না কুল রাখবে। যেমন আমাকে গত 4 দিন আগে একজনের সাথে কথা হয়েছিল, উনি প্রচন্ড আওয়ামী বিরোধী একজন ভদ্রলোক। তো উনি আমাকে যে কথাটা বললেন, উনি বললেন যে দেখেন আওয়ামী লীগ এমন এক জিনিস, তারা ইন্ডিয়ার সাথে খুব সুসম্পর্ক ছিল বিভিন্ন বিষয়, একই সাথে চাইনিজ প্রচুর প্রকল্প বাংলাদেশে ছিল এবং জাপানিজ প্রকল্প বাংলাদেশে ছিল, জাপানে। উনি বলছেন যে কিন্তু তারেক জিয়ার আমলে যে সমস্যাটা যেটা হয়েছে গত 2 বছর ইউনূসের গভর্নমেন্টের আমলে, ইন্ডিয়ার সাথে একটা পেচকিতে গেছে, চায়নার ইনভেস্টমেন্ট কমে গেছে, জাপানের ইনভেস্টমেন্ট নাই। এই 3 দেশকে 3 দিকে রেখা বাংলাদেশ কোনো দিকে যাইতে পারবে এখানে আমি তোমাকে বলি, জাপান ইন্ডিয়ার সাথে হিসাব করে এখানে খেলতেছে। জাপান নর্থ ইস্ট ইন্ডিয়াতে প্রচুর ইনভেস্ট করছে বিভিন্ন প্রজেক্টে, এবং জাপান বাংলাদেশ নর্থ ইস্টটাকে একসাথে করে। জাপান এখানে আমি তো জানি যখন ওই যে হোলি আর্টিজান বেকারিতে অ্যাটাক হলো, জাপানের লোকটোক মারা গেল, তখন আরো 2-1 জন জাপানি, they were thinking twice। আমি জানি কেন, কলকাতায় যে জাপানিজ ছিলেন ডিপ্লোম্যাট ওদাশিমা, আমার খুবই বন্ধু লোক, সে আমাকে জিজ্ঞেস করতো ইউ নো বাংলাদেশ ভেরি ওয়েল, প্লিজ টেল আস যে এর ফিউচার কি, বাংলাদেশে কি পাকিস্তানের মতো একটা জেহাদি অ্যাক্টিভিটির জায়গা হবে? কেন আমরা তো তাইলে এখানে ইনভেস্ট করাটা আমাদের ঠিক হবে না।
আমরা তখন তাদের বলছিলাম না, শেখ হাসিনা উইল ম্যানেজ ইট, শেখ হাসিনা ইজ নট লাইক পাকিস্তানি, শি উইল। এবং সেটা উনি ম্যানেজও করছেন আপার। এবং এই আপার এই কাউন্টার টেররিজমের ইয়ের ফলে জাপানিরা কনফিডেন্স পাইছে, জাপানিরা ইনভেস্ট করছে। এখন যেটা ব্যাপার যে জাপান ইন্ডিয়া এখানে একটা ব্যাপার আছে, জাপানের সাথে আমাদের বোঝাপড়া খুবই ভালো। আর চায়না এখানে ইনভেস্ট করে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বাংলাদেশে করলে আমাদের খুব একটা আপত্তির কিন্তু কারণ নাই। কারণ এইখানে ইন্ডিয়া একটা জিনিস বোঝে যে বাংলাদেশ যদি আমার সাথে সুসম্পর্ক রাখে, বাংলাদেশের ভিতর দিয়ে যাতায়াত টাতায়াত এখানে যদি চাইনিজরা রাস্তা করে, ব্রিজ করে, এটা আমাদেরও ভালো। হ্যাঁ, এইখানে মানে অতটা পরস্পর বিরোধী। এখানে মেইন গন্ডগোলটা যদি এলিফেন্ট ইন দ্য রুম ইজ ইউএস। আমেরিকা, এখানে আমেরিকা তো কোনো ডেভেলপমেন্টের কোনো কিছু কোনোখানে নাই। আমেরিকা হচ্ছে আমার থেকে জিনিস কেন, আমাকে রিচ বানাও, আর আমি এখানে নানা রকম খেলাধুলা করবো, যেসব বদমাইশিগুলি ওরা সারা পৃথিবীতে করে, এই জিনিসগুলি করব। তার জন্য তুমি আমার হয়ে আমার মানে ওই দাবার বোর্ডের গুটির মতো তোমাকে খেলতে হবে। আমেরিকার সাথে গোলমাল এই জায়গাতে। তারেক সাহেব আমেরিকা, চায়না, জাপান সবাইকে একসাথে ইন্ডিয়া খুশি রাখবেন কি করে? ইটস এ মেজর চ্যালেঞ্জ। লেটস সি হাউ ইট গোস। গুড লাক টু দ্য নিউ প্রাইম মিনিস্টার। বাট উনি যদি এইটা মনে করে থাকেন, বা ওনার এই চামচা যারা আসছে ওনার সাথে লন্ডন গ্রুপ, এরা যদি এইটা ভাবে যে ইন্ডিয়া বাদ দিয়ে হয়ে যাবে, হ্যাঁ বেটা ইন্ডিয়া ইন্ডিয়া লাগলো না রে বা, আমরা সামলায় ফেলুন, তাইলে ভুল করবে। দাদা, আপনার 1971 এর কথাটা তুলেছেন, এটা নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে। সেটা বলা হয় যে জামাতিরাই বলে সবচেয়ে বেশি, যে 1971-এ বাংলাদেশের পাকিস্তানিদের সাথে মুক্তিযুদ্ধ করেনি, এটা ছিল ভারত পাকিস্তান যুদ্ধ। ননসেন্স। এবং এবং আপনার এই যে বেলুচিস্তানে যে মহিলা নেত্রী আছেন, কি বেলুচ জানি, ওনার নাম বলেছে ডক্টর, না না, মারাং বেলোচ জানি, মারাং চিনি। ওনার একটা ভাষণ ডাক্তার। যে শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন কর। আর এটা এখানে আজকে থেকে না, ওরা বহুকাল ধরেই মানে শেখ মুজিবের লাইন ওরা বহুকাল ধরেই বলতেছে। হ্যাঁ, আমার সাথে ধরো বালুচ কয়েকজন লিডার বিভিন্ন সময়, হ্যাঁ মেঙ্গেল সাহেব, মুক্তি সাহেব, এদের সাথে কথাবার্তা হয়েছে দেশের বাইরে, হ্যাঁ ইউরোপে। এরা সবসময় বলে যে আওয়ার ইন্সপিরেশন ইজ শেখ মুজিবুর রহমান। এবং ওরা এটা বলে যে হি ইজ আওয়ার ইন্সপিরেশন, হি ইজ অলসো আওয়ার রিয়েলিটি চেক। ওরা একটা কথা বলে যে শেখ মুজিব মুসলিম লীগ করা বাঙালি নেতা। তো এই নেতা পাকিস্তানের মধ্যে আসলেন, সুরাবর্দীর শিষ্য, সেই লোক যখন বেঁকে বসলো এবং বাঙালিদের বিদ্রোহের নেতৃত্ব দিল, কেন দিল? এইটা আমাদের রিয়ালিটি চেক, যে সে বাধ্য হয়েছে। বাঙালিরা থাকার চেষ্টা করছে পাকিস্তানে, 25 বছর চেষ্টা করছে, অ্যাডজাস্ট করতে পারে নাই। জামাতের কথা ছাইড়ে দেয়, এরা তো পাকিস্তানের চামচা, পাকিস্তানের পেইড এজেন্ট। এরা পাকিস্তানের লাইনে আসে, সব হুজুরগিরি করেন টরেন সব, ওদের কথা ছেড়ে দেয়। একটা জিনিস শুধু আমি এদের জিজ্ঞেস করি, যে 71-এ যখন যুদ্ধ হয়, এই যে 8 মাস ধরে ইন্ডিয়ান আর্মি তো ভাই ডিসেম্বর মাসে ঢুকছে বাংলাদেশে, মার্চ থেকে ডিসেম্বর এই যে যুদ্ধগুলি হয়েছে, এই যে এত বড় বড় নেভেল কমান্ডো অপারেশন হয়েছে, হ্যাঁ অপারেশন জ্যাকপট, পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ নেভেল কমান্ডো অপারেশন বাঙালি ছেলেরা করছে, ডোন্ট ফরগেট ইট। হ্যাঁ দেখবো বই আছে একটা, অপারেশন এক্স বলে। হ্যাঁ, ইন্ডিয়ানরা প্ল্যান করছে, ইন্ডিয়ান নেভি এদের ট্রেনিং দিছে। কিন্তু এই ছেলেরা ট্রেনিং নিয়ে গিয়ে পাকিস্তানের মানে এক রাতে 4টা বন্দরে সাইমালটেনিয়াসলি 57টা জাহাজ, 57 ships were sunk in one night. I'm very proud of it. যে our Bengali boys did it, ভাই, বাঙালি ছেলেরা। এটা কোনো সাহেব টাইপ, কোনো চীনা বা কোনো ইন্ডিয়ান সোলজার করে নাই। এই বাঙালি ছেলেরা লুঙ্গি পরে সাতচো মিয়া মারছো, চলো মিয়া পাকিস্তানের জাহাজ উড়াই, হারাম জাদার তো এই করে গিয়ে উড়াইছে। এগুলি জামাত এখন খাটে ফিরে দেখাবে তারা পাকিস্তানের চামচাবাজি করছে, তারা নিকৃষ্টতম কাজ করছে, বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করছে, এইসব তারা করছে। এগুলি তাদের ওল্ড ন্যারেটিভ। জামাতের এইসব কথা 71 is nothing, 71 is nothing। তো 71 যদি নাথিংই হয়, আওয়ামী লীগ যদি নাথিংই হয়, তো আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা মিয়া তোলো না কেন? ব্যানটা তুলে আওয়ামী লীগকে ইলেকশন করতে দাও, দেখা যাক না গুড়দার কত জোর আছে বাপের। বেটা যদি হয়ে থাকো করো, চ্যালেঞ্জ, আই এম থ্রোয়িং এন ওপেন চ্যালেঞ্জ। এই জামাতের হুজুরকে বলো না, ওই সাদা দাড়ি টাও না দিয়ে এসব আজে বাজে কথা,
না না, এইসব ফালতু কথা না বলে এইসব, দিজ আর মানে ন্যারেটিভস উইচ আর ফেল্ড ন্যারেটিভ। হ্যাঁ, দিজ আর ফেল্ড ন্যারেটিভস। বাংলাদেশ একটা one of the biggest genocide in the post-colonial world. Everybody has written about it. হ্যাঁ, একজন দুজন না। এইগুলি নিয়ে আলোচনা করে লাভ নেই, এগুলি নতুন একটা ন্যারেটিভ করার চেষ্টা, একটা ন্যারেটিভ দেখলাম। এখন এদের তো আবার আরেকটা ব্যাপার আছে, জামাতের হুজুররা এত গুছায় বলতে পারে না, তো ওদের সব থেকে ভালো মুখপাত্র কে জানো? জামাতের একজন ব্রাহ্মণ হুজুর আছে না, যে পিনাকি সাহেব, উনি বলতেছে যে আওয়ামী লীগ তো ভুল ন্যারেটিভ তৈরি করছে। ইন্টারেস্টিং। কেন? যে আওয়ামী লীগ যে বলছে যে পাকিস্তান কোনোদিন বাঙালিদের নেতা হতে দেবে না। ভাই, সুরাবর্দী প্রাইম মিনিস্টার ছিল, মোহাম্মদ আলী অফ বগুড়া, হ্যাঁ, উনি প্রাইম মিনিস্টার ছিলেন। এমনকি ইস্কান্দার মির্জা, যে পাকিস্তানের প্রথম যে মিলিটারি ডিক্টেটর, উনিও তো মুর্শিদাবাদের রাজবাড়ির লোক। উনি মীর জাফরের বংশধর। হ্যাঁ, মীর জাফরের বংশধর উনি। তো ওই জন্য উনি পাকিস্তানের জেনারেল হয়েছেন। তো যাই হোক, মানে এইটা এই বলার চেষ্টা করলে আমি দেখলাম যে খুব ইন্টারেস্টিং একটা ন্যারেটিভ পিনাকি তৈরি করার চেষ্টা করছে। ভেরি ইন্টারেস্টিং। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্য। আজকে আমি কথা বলতে চাই প্রধানমন্ত্রীর ভাবমূর্তির প্রসঙ্গ নিয়ে। বাংলাদেশের প্রধানমন্ত্রী মিস্টার তারেক রহমানের ভাবমূর্তির প্রসঙ্গ নিয়ে। দল মত নির্বিশেষে বাংলাদেশের যে কোনো জনগণ, সামান্য কিছু ব্যতিক্রম বাদ দিয়ে, ব্যতিক্রম সব জায়গাতেই থাকে, সবাই এক বাক্যে মানবেন এবং সবাই এটা মনেও করেন। এটা আমরা পথ চলতে, এখানে সেখানে কথা বলতে গিয়ে, এমনকি দেশি বিদেশি ডিপ্লোম্যাটরা যারা বাংলাদেশে কাজ করেন তাদের সঙ্গে কথা বলে বোঝা যায় যে প্রধানমন্ত্রী নিজেকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন। অতীতে তাকে ঘিরে রাজনৈতিক কারণে হোক, সত্যি মিথ্যে হোক, নানা রকমের বিশেষণ ব্যবহার করা হয়েছে, নানা রকমের প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু ইতিহাসের এই পর্যায়ে এসে তিনি প্রমাণ করেছেন যে তিনি একজন অন্য ধাঁচের মানুষ। আমি তাকে নিয়ে আগেও কথা বলছি। তার কথাবার্তায় সংযম, তার আচার আচরণের সংযম, তার চলাফেরায় সংযম, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার ক্রিয়াকর্ম, তার গতি, সাশ্রয় বোধ, পরিমিতি বোধ এবং সবাইকে একসঙ্গে নিয়ে পথ চলবার যে চেষ্টা, সেটা সবাইকে নিঃসন্দেহে আকৃষ্ট করেছে। তিনি অত্যন্ত ডাউন টু আর্থ, অত্যন্ত হাম্বল একজন মানুষ। ধর্মীয়, সামাজিক, পারিবারিক মূল্যবোধকে ধারণ করেন, নারীদেরকে সম্মান করেন। এগুলো এখন সর্বজন বিদিত, সবাই এগুলোকে খুবই পছন্দ করছেন। বরং আমরা দেখতে পাচ্ছি যে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না তার মন্ত্রীবর্গ, সংসদ সদস্যরা, তার দলের নেতৃবৃন্দ। এমনকি তিনি যা চাইছেন সেটা ট্রান্সলেটেড হচ্ছে না তার কর্মীদের মধ্যেও। বাট শুরু, এবং যখন সরকারকে নিয়ে আলোচনা হয়, অনেকেই বলেন সরকার বলতে যেটা চলছে সেটা সবাই এক বাক্যে বলেন যে একজনই চলছেন, প্রধানমন্ত্রী চলছেন। এমনকি বিরোধীরাও, তারা যারা তার কট্টর বিরোধী, তাদেরকে আমি লক্ষ্য করছি যে তারা সরকারের সমালোচনা করছেন, নানা কিছু সমালোচনা করছেন, কিন্তু প্রধানমন্ত্রী সম্পর্কে কথাবার্তা বলতে গিয়ে তারা মোটামুটিভাবে এক ধরনের শ্রদ্ধা বজায় রেখে চলছেন। আমি মনে করি এগুলি সবই অত্যন্ত ভালো, কিন্তু যেটা আমি বরাবর বলবার চেষ্টা করছি, সবসময় বলবার চেষ্টা করছি, যে তাকে আসলে তার এই পারিষদ বর্গকে আরও অ্যাক্টিভ করতে হবে এবং তার যে একটা উজ্জ্বল, আমরা যেগুলো দেখতে অভ্যস্ত নই সেগুলো যে দেখছি তার মধ্যে, যেগুলো সাধারণত উন্নত বিশ্বে, গণতান্ত্রিক বিশ্বে আমরা দেখে থাকি, এগুলো চর্চা করবার, এগুলো ফলো করবার অনেক দিক আছে। কিন্তু উই অল ডু মিস্টেকস, আমরা সবাই ভুল করি। আমাদের সবার মধ্যেই কিছু সীমাবদ্ধতা থাকে
আমি কয়েকটা বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। এগুলো হয়তো তার ব্যক্তিগত সীমাবদ্ধতা না, কিন্তু তার এগুলো সিস্টেমের সীমাবদ্ধতা, এবং এটা তার অ্যাড্রেস করা খুব জরুরি বলে আমার কাছে মনে হয়। এই বিষয় নিয়ে আমি আগেও কথা বলেছি যে প্রধানমন্ত্রীর পাশে কারা থাকবে। তার একটা ফ্যামিলি আছে, তার একটা দল আছে, তার বন্ধু মহল আছে, তার স্বজনরা আছে, কাছের মানুষরা আছে, এগুলো সবই ঠিক আছে। প্রত্যেকটা মানুষ তার কাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কাছে তো বটেই। কিন্তু আমরা যখন টেবিলের উল্টো দিক থেকে দেখি, আমাদের কাছে তিনি আমাদের প্রধানমন্ত্রী, সরকারের প্রধান। তার ভাবমূর্তির সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত, তার ভাবমূর্তির সঙ্গে সরকারের ভাবমূর্তি জড়িত, এবং তিনি নিজে এমন একটা ইমেজ তৈরি করেছেন, সেই ইমেজটা মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ হয় যখন তার চারপাশে, নিশ্চয়ই তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি মনে করি তারা অত্যন্ত ভালো, কিন্তু জনতার প্রধানমন্ত্রীর কাছে, দেশের প্রধানমন্ত্রীর কাছে কারা থাকবেন, কাদেরকে দেখা যাবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনার সার্কেল ক্যাবিনেটের কি হবে, তার স্টাফরা, নিঃসন্দেহে স্টাফরা আমাদের প্রত্যেকের জীবনেই হয়তো ব্যক্তিগত স্টাফ আছে এবং তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা হয়তো অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সরকারি ব্যক্তিবর্গের চাইতেও, বা আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কর্মক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ মানুষের চাইতেও অনেক গুরুত্বপূর্ণ। তাদের কেউ কেউ হয়তো আমার বা আপনার জন্যে এরকম স্টাফরা জীবনও দিয়ে দিতে পারে, কিন্তু তারপরও প্রত্যেকটা পদের, প্রত্যেকটা পজিশনের একটা ভাবমূর্তি আছে, সেটা বজায় রাখা দরকার। এখানে মাঝে মধ্যে কিছু ঘাটতি, কিছু প্রশ্ন ওঠে। যেমন ধরা যাক, প্রধানমন্ত্রী বিদেশে যাবেন, যাবার পথে, ফেরার পথে তাকে কারা বিদায় জানাবেন, সেখানে একটা লাইন আপ থাকে। বিদেশে গিয়ে যখন অন্য দেশে গিয়ে সেই দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার এন্টুরেজে যারা থাকেন তাদেরকে যখন তিনি পরিচয় করিয়ে দেবেন, সেই লাইনে কারা দাঁড়াবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই দাঁড়ান না, সবার দাঁড়ানো উচিত নয়, কারণ প্রত্যেকটা পদের, প্রত্যেকটা দায়িত্বের একটা গুরুত্ব আছে, আলাদা গুরুত্ব আছে। সেই গুরুত্বটা হয়তো অন্য অনেক দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আবার প্রোটোকলের বিবেচনায়, ভাবমূর্তির বিবেচনায়, পদাধিকারের বিবেচনায় সেটা হয়তো সবসময় একই মর্যাদা পাওয়ার দাবি রাখে না, যোগ্যতা রাখে না। আমি মনে করি এই বিষয়ে প্রধানমন্ত্রীর প্রোটোকল এবং নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদেরকে একটু বেশ সতর্ক হওয়া দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ একটু আলোচনা না করলেই নয়, যে এটা সম্ভব নয় একজন মানুষের পক্ষে সবকিছু জানা বোঝা, সেজন্যই তার এত স্টাফ, তার এত পারিষদবর্গ। প্রধানমন্ত্রী হয়তো অনেকের কথা শুনে অনেক কিছু তিনি করতে হয়, তার সিস্টেমের মধ্য থেকে, তার মন্ত্রী পরিষদের মধ্য থেকে, তার কাছের মানুষদের মধ্যে, তার স্টাফদের মধ্য থেকে অনেক কিছু করতে হয়। কিন্তু একটা দুটা কাজ করবার পরে যখন দেখা যাচ্ছে যে যার পরামর্শে তিনি করছেন এবং সেই কাজটা ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে না, বা সেটার মধ্যে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আছে, যার সুপারিশে বা যার পরামর্শে তিনি এই কাজটা করছেন, তার বিরুদ্ধে কিন্তু তাকে ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী মালয়েশিয়া গিয়েছিলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সেখানে সরকার, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। কিন্তু রাজপ্রাসাদে একটি অনুষ্ঠানে, একটি সাক্ষাৎকারে একজন ব্যক্তি ছিলেন যাকে ঘিরে মালয়েশিয়ার ভেতরে এবং বাইরে নানা রকমের প্রশ্ন আছে, নামটা উচ্চারণ করলাম না। প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়েছে, সেটা ওয়ান মিটিং হোক, সেটা একটা পরিবেশের মধ্যে হোক, যেভাবেই হোক, আমি বিস্তারিত ব্যাখ্যায় না যাই। প্রশ্ন হচ্ছে যে
এটা প্রধানমন্ত্রী জানবার কথা না, যে ওই মানুষটি ওখানে থাকবেন কিনা বা ওই মানুষটি হয়তো কে, সবটা তার কাছে ইনফরমেশন নাও থাকতে পারে। বা কোথাও কেউ গেলে বা কোথাও কেউ এলে সাধারণত কাউন্টার পার্টরা কিন্তু জানে যে কারা কারা থাকবে। আর আপনি যখন কোনো দেশে যাচ্ছেন, সেই দেশে যারা আয়োজক তারাও কিন্তু অনেক সময় জানে বা জানতে হয় যে আমি এদের সঙ্গে মিট করব বা এরা আমাদের সঙ্গে মিট করবে। এবং এটা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু রিপোর্টও বেরিয়েছে, এবং যেটা এক ধরনের ভাবমূর্তির সংকট তৈরি করে। কাজে প্রধানমন্ত্রীকে একটু খোঁজখবর নিতে হবে যে এই কাজটা কারা করেছেন এবং যথেষ্ট হোমওয়ার্ক করা ছিল কি না। আমি মনে করি এটা অত্যন্ত জরুরি। আর একটা বড় সমস্যা আমি যেটা দেখছি, এই সমস্যা কিন্তু বিএনপির মধ্যে 2001 থেকে 6 ছিল। আমাদের এখানে কিন্তু সরকারের আয়তন ছোট করবার পরামর্শ কিন্তু অনেকেই অনেকদিন ধরে দিচ্ছেন, প্রশাসনকে ছোট করে আনা। অনেকে হয়তো বলবেন যে 18 কোটি 20 কোটি মানুষের দেশ, কিন্তু যতগুলো সংস্কার কমিশনের রিপোর্ট হয়েছে এর আগেও জনপ্রশাসন সংস্কার নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে সরকারকে, এমনকি আমাদের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরাও কিন্তু আমাদের সরকারের সাইজকে ছোট করবার কথা বলছেন। তো প্রশাসন ছোট করবেন, এটা ছোট করবেন, কিছুই করা হচ্ছে না, বরং অনেককে তো আমরা বাড়িয়ে তুলছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশটা যারা চালাবে সেই মন্ত্রী পরিষদ এবং তার সঙ্গে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা, মন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী, এগুলো আসলে অনেক ছোট হওয়া দরকার। প্রতিমন্ত্রী তো আছেন মন্ত্রী, এবং এই একই মন্ত্রণালয়ে তিনজন চারজন দুজন থাকলে যেটা হয়, আমাদের তো বাঙালিদের অনেক ভালো দিক আছে, কিন্তু খারাপ দিকও আছে। আমার মনে হয় না, আমি তো সবার সঙ্গে মেলামেশা করি, এমন কোনো মন্ত্রণালয় খুঁজে পাওয়া যাবে না যেখানে দুজন বা তিনজনের যে বিভিন্ন দায়িত্ব আছেন তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক বা তারা টিম হিসেবে কাজ করছেন। আমি এবং প্রায় নিয়মিত সবাইকে অ্যাকোমোডেট করার জন্যে এই যে প্রায় নিয়মিত বিরতিতে নানা রকমের নিয়োগ হচ্ছে, এই মর্যাদায়, সচিব মর্যাদায়, মন্ত্রী মর্যাদায়, প্রতিমন্ত্রীর মর্যাদায়, এগুলো ভালো লক্ষণ নয়, এগুলো দরকার নেই আমি মনে করি। বরং নির্ধারিত মেয়াদ শেষে আপনি প্রধানমন্ত্রী বলেছেন 6 মাস মন্ত্রীদের দেখবেন, 6 মাস পরে কিছু অদল বদল করেন, নতুন কাউকে সুযোগ দেন, 1 বছর 2 বছর পরে আবার সুযোগ দেন। আর রাষ্ট্র তো অনেক বড়, অনেক কিছু দেয়ার আছে অনেককে। আর সবাই যে পাওয়ার জন্যই করতে হবে, পাওয়ার জন্যই করছেন এরকমও তো নয়, আর সময় তো ফুরিয়ে যাচ্ছে না। আমি মনে করি যে সরকারের গতিশীলতা বাড়াবার জন্যে এই জায়গাটাতে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি, এবং তিনি দিবেন বলে আমি বিশ্বাস করি। কারণ তার সম্পর্কে আমি 3টে মন্তব্যের আগে করেছি যে তাকে দেখতে যা মনে হচ্ছে তিনি তার চাইতে অনেক বেশি স্মার্ট। আমি মন্তব্য করেছি তার বাবার এবং মায়ের দুজনের গুণাবলী তার মধ্যে আছে, কিন্তু মায়ের চেয়ে বাবার গুণাবলী অনেক বেশি পেয়েছেন, আপনারা মিলিয়ে দেখবেন। এবং আরেকটা কথা আমি বলেছি, এগুলো অবশ্য আমি মন্ত্রীদের উদ্দেশ্যে বলা, যে তাকে দেখে যতটা দুর্বল মনে হচ্ছে, আমি মনে করি তিনি অতটা দুর্বল নন, বরং অনেক শক্তিশালী, এবং তার শক্তির প্রকাশটা তিনি ঘটাচ্ছেন না, এটা ঘটাবেন আরও 6 মাস 1 বছর পরে গেলে। কিন্তু আমি মনে করি এখন থেকেই প্রধানমন্ত্রীকে এইসব বিষয়ে একটু সজাগ সতর্ক থাকা দরকার, কারণ তার উপরে অনেক মানুষের প্রত্যাশা, অনেক ভরসা। আরেকটা কথা একটু শেষে বলি, যেহেতু এই প্রসঙ্গে কথাবার্তা কিছুটা উঠেছে, এই যে আড়ি পাতা, অন্য মানুষকে নজরদারির মধ্যে রাখা, যেটা শেখ হাসিনা সরকারের সময় একটা বড় রকমের প্রবণতা হয়ে দাঁড়িয়েছিল, এটা কিন্তু একটা গণতান্ত্রিক সরকারের কাছে কোনো অবস্থাতেই কাম্য নয়। রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে হয়তো গোয়েন্দা সংস্থাগুলো আড়ি পাততে পারে, কিন্তু সেটাও একটা বিশেষ অনুমোদন সাপেক্ষে বিশেষভাবে। আর আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর মূল কাজ রাজনৈতিকভাবে কে কার পেছনে কি করলো এগুলো দেখা নয়, বরং গোয়েন্দাদের একটা বড় কাজ কিন্তু আমাদের বৈদেশিক শক্তিগুলো সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করা, সেগুলো অ্যানালাইসিস করা, এগুলো। আর বাংলাদেশ তো জিও স্ট্র্যাটেজিক লোকেশনের কারণে তার জিও পলিটিক্যাল গুরুত্ব অনেক বেড়ে যাচ্ছে, ওই জায়গায় অনেক বেশি মনোযোগ দেয় তাদের এই অভ্যন্তরীণ বিষয়ে। কথা হচ্ছে যে আমাদের নিরাপত্তা বাহিনীর মধ্যেও এইসব বাগিং ডিভাইস ব্যবহার করা হচ্ছে,
অবাক হবার কিছু থাকবে না। সরকারের অনেকের ক্ষেত্রেই হয়তো এটা হচ্ছে, সাধারণ মানুষদেরও ক্ষেত্রে হতে পারে, এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরে এগুলো ব্যবহার করা হতে পারে। এই বিষয়গুলোকে একেবারে সীমিত করে আনা দরকার এবং সিস্টেমের মধ্যে এক ধরনের ট্রান্সপারেন্সি থাকা দরকার এবং নির্ধারিত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে হওয়া উচিত। আর না হলে এটা চেইন অফ কমান্ডে সমস্যা তৈরি করবে, এটা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের দূরত্ব বাড়াবে, এটাও সরকারের জন্য খুব ভালো হবে না এবং গণতান্ত্রিক ব্যবস্থায় এগুলোর খুব বেশি প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। এগুলো আমরা দেখেছি যে এই ফোনে আড়ি পাতা, সেগুলোকে প্রচার করে দেয়া, কাউকে আন্ডারমাইন করার জন্য। সাধারণত গোয়েন্দারা এগুলো করে না, এগুলো করার কথা না, করা উচিত নয়। কিন্তু বাংলাদেশে আমরা কি দেখি, আমরা এর আগে বিগত সরকারের আমলে আমরা দেখেছি, শেখ হাসিনা সরকার আমলে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের বা কর্মকর্তারা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড যেটা বলি সেটা ব্যবহার করেন। তাদের তো মানুষ আসলে চেনার কথা না। তারা দেখেছি তারা বিভিন্ন পার্টির আয়োজন করছেন, ইফতারের আয়োজন করছেন, তারা নৌবিহারের আয়োজন করছেন। এগুলো কোনো গোয়েন্দা সংস্থা করে বলে পৃথিবীর কোথাও আমার জানা নেই। কারণ তাদেরকে তো আসলে মানুষের খুব বেশি চেনার কথা না, তাদের সঙ্গে মানুষের খুব বেশি যোগাযোগ থাকবার কথা না। সো এটা একটা বড় ব্যর্থ এবং বিচ্যুতি। আমরা আমাদের গোয়েন্দা প্রতিষ্ঠানগুলোকে আরও অনেক বেশি শক্তিশালী করা দরকার, তাদের অনেক রিসোর্সফুল করা দরকার, তাদের অনেক ট্রেনিং দরকার, তাদের অনেক সুযোগ সুবিধা দরকার। কিন্তু এগুলো যেন আমরা সস্তা রাজনৈতিক কাজে বা ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার না করি। আমি মনে করি যে প্রধানমন্ত্রীকে এই বিষয়ে অত্যন্ত সজাগ সতর্ক হতে হবে এবং এই বিষয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্ত নীতিমালা প্রণয়ন করবেন তিনি, করে সংশ্লিষ্ট বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে একটা গাইডলাইন দেবেন এবং সে অনুযায়ী যেন তারা চলেন। কারণ যা কিছু হচ্ছে তিনি একা চেষ্টা করছেন। এবং একটা কথা মনে রাখতে হবে যে রাস্তায় যখন, এবং প্রধানমন্ত্রীকে ভালো বুঝবেন যে তিনি কিন্তু ভালো ড্রাইভ করেন, আমরা জানি, পছন্দ করেন ড্রাইভ করতে, প্রধানমন্ত্রী হয়ে তিনি ড্রাইভ করেন। এটা একটা উদাহরণ দিলাম, এটা ড্রাইভিংয়ের সঙ্গে সম্পর্কিত না। এখন তিনি তো রাষ্ট্র চালাচ্ছেন, স্টিয়ারিং তার হাতে। দুর্ঘটনা কিন্তু সবসময় আমি যদি গাড়ি চালাই আমার উপর নির্ভর নাও করতে পারে, অন্য গাড়ি চালকের উপর নির্ভর করে, আমি যতই ভালো চালাই না কেন। কাজেই উনি একা চাইলেই পারবেন না, নানান অ্যাপারেটাস আছে, নানা মহল আছে, সবার উপরে নির্ভর করে। কাজে এই জায়গাগুলোকে এক জায়গাটা কম্প্রিহেন্সিভ প্ল্যান, ডিসিশন, আইডিয়া জেনারেট করা, এগুলো সামগ্রিকভাবে করতে হবে এবং এর মধ্যে একটা দূরদৃষ্টি থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী নিজে অবশ্যই এগুলো তার বিবেচনার মধ্যে আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন সময় এসছে যে এগুলো আসলে বাস্তবায়ন করা। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।